আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, চলতি অর্থবছরে MGNরেগা প্রকল্পে রাজ্যের জন্য 1200 কোটি 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব জল দিবসে জল সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের পক্ষে ভারতের অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় রাজ্যে 2027 সালের মার্চ মাস পর্যন্ত 50,000 পরিবারকে সোলার প্ল্যান্ট স্থাপনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি T20 ক্লাব ক্রিকেটের আজ শেষ 6টি খেলায় অনুষ্ঠিত হয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, চলতি অর্থবছরে MGNরেগা প্রকল্পে রাজ্যের জন্য 1200 কোটি 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার 1122 কোটি 62 লক্ষ এবং রাজ্য সরকার 77 কোটি 48 লক্ষ টাকা প্রদান করেছে। এবছর এখন পর্যন্ত 760 কোটি টাকা মজুরি বাবদ প্রদান করা হয়েছে। গতকাল বিধানসভায় বিধায়ক দীপঙ্কর সেন উত্থাপিত বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, MGNরেগা প্রকল্পে বর্তমানে রাজ্যে শ্রমদিবস পিছু সর্বোচ্চ 242 টাকা মজুরি প্রদান করা হয়। চলতি অর্থবছরে এখন পর্যন্ত রাজ্যে গড়ে 59 দিন কাজ হয়েছে, যেখানে জাতীয় গড় শ্রমদিবস মাত্র 49 দিন। চলতি অর্থ বছরে MGNরেগায় রাজ্যের জন্য 3 কোটি শ্রমদিবসের বাজেট বরাদ্দ করা হয়েছিল। রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে শ্রমদিবসের সংখ্যা বাড়িয়ে 3 কোটি 45 লক্ষ শ্রমদিবস করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি PM নরসিমহা আজ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে বলেছেন, নিজেদের সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য মিডিয়েশন পদ্ধতির উপর জোর দেওয়া হচ্ছে। জুডিশিয়াল কনক্লেভ অনুষ্ঠানে বিচারপতি নরসিমহা পারিবারিক সমস্যাগুলি খুব সহজে সমাধানের জন্য চিন্তাভাবনা করতে জুডিশিয়াল অফিসার সহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে আবেদন করেছেন। অনুষ্ঠানে আলোচনা করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং, বিচারপতি অরিন্দম লোধ, অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত প্রমুখ। গত 10 বছরে ভারতের মোট আভ্যন্তরীণ উৎপাদন GDP দ্বিগুণ হয়েছে। 2015 সালে ভারতের যে GDPর মূল্য ছিল $2.1 ট্রিলিয়ন, তা গত 10 বছরে 105% বৃদ্ধি হয়েছে। ফলে 2025 সালের দেশের GDP $4.3 ট্রিলিয়ন হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF প্রকাশিত তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি এবং জাপানের পরে ভারত এখন GDPর দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম দেশ। IMF আরও বলেছে যে ভারত শীঘ্রই জাপানকে ছাড়িয়ে যেতে এগিয়ে চলেছে, কারণ গত এক দশকে জাপানের GDP বৃদ্ধি হয়নি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনে GDP একই 10 বছর সময়কালে যথাক্রমে 66% এবং 44% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব জল দিবসে জল সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের পক্ষে ভারতের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। মানব সভ্যতায় জলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে এই অমূল্য সম্পদকে সুরক্ষিত রাখতে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। এজন্য তিনি সকলকে যথাযথ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। जल जीवन मिशन में पानी पहुंचाने से लेकर पानी के प्रबंधन और रखरखाव पर भी पूरा जोर है और इसमें भी गांव के लोगों की भूमिका बहुत अहम है। गांव में पानी के स्रोतों के संरक्षण को लेकर भी काम किया जा रहा है। हो सकता है आप अभी जहां हो वहां पानी पर्याप्त मात्रा में उपलब्ध हो, लेकिन आपको उन करोड़ों लोगों को भी हमेशा याद रखना है जो जल संकट वाले क्षेत्रों में रहते हैं, जिनके लिए पानी की एक एक बूंद अमृत के समान होती है। বিশ্ব জল দিবস উপলক্ষে জল জীবন মিশন ও সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ আগরতলায় এক সচেতনতামূলক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালির সূচনা করেন জলজীবন মিশনের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার। উত্তর জেলা প্রশাসনের উদ্যোগে আজ ধর্মনগরে বিশ্ব জল দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ধর্মনগর শহরে সাফাই অভিযান ও জল সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 120তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। জনগণের পরামর্শ এই মাসের 28 তারিখ পর্যন্ত
পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলার কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় কেন্দ্রীয় সরকারের রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড রাজ্যে 2027 সালের মার্চ মাস পর্যন্ত 50,000 পরিবারকে সোলার প্ল্যান্ট স্থাপনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। গতকাল রাজ্য বিধানসভায় বিধায়ক অভিষেক দেবরায় আনীত বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে তিনি একথা জানান। তিনি জানান, গত 5 মার্চ পর্যন্ত এই রাজ্যে যোজনার অনলাইন পোর্টালে 12,889 জন রেজিস্ট্রেশন করিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের প্রত্যেক জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, ভাষার সম্মান ও বিকাশে বর্তমান সরকার দায়িত্বশীল। গতকাল বিধানসভার অধিবেশনে বিধায়ক রঞ্জিত দেববর্মা ককবরক ভাষার জন্য রোমান হরফ চালুর বিষয়ে রাজ্য সরকারের আহ্বান সম্পর্কে জানতে চাইলে মুখ্যমন্ত্রী একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ককবরক ভাষার জন্য রোমান হরফ চালু করার ক্ষেত্রে এখনও প্রচুর আলোচনা ও পর্যালোচনার অবকাশ রয়েছে। পূর্বে এ বিষয়ে প্রচুর আলোচনা হয়েছে। এক্ষেত্রে দেবনাগরী বা ইন্ডিজিনিয়াস স্ক্রিপ্ট ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো দ্বিমত নেই, কিন্তু রোমান হরফ চালুর ক্ষেত্রে সুবিধা ও অসুবিধা নির্ণয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আশা প্রকাশ করেন, অতি সত্বর বর্তমান সরকার এই সমস্যার সমাধানে উদ্যোগী হবে। এদিকে আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন বা TSF এর সহ সভাপতি জন দেববর্মা ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলে আশা ব্যক্ত করেন। তিনি জানান, এই দাবি নিয়ে আগামী সোমবার TSF আগরতলায় শান্তিপূর্ণ অবস্থান করবে। বাংলাদেশে আভ্যন্তরীণ পরিস্থিতির কারণে ICP আগরতলা দিয়ে যাত্রী চলাচল কম হলেও আমদানি বাণিজ্য যথারীতি প্রায় স্বাভাবিক রয়েছে। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দী আকাশবাণীকে জানান, চলতি অর্থ বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ICP আগরতলা দিয়ে প্রায় 330 কোটি টাকা মূল্যের পণ্য সামগ্রী আমদানি করা হয়েছে। তিনি জানান, দুই দেশের যাত্রী চলাচলে কিছুটা প্রভাব পড়লেও তা বন্ধ হয়নি। রোজই যাত্রী চলাচল হচ্ছে। ট্যুরিস্ট ভিসা মঞ্জুর বন্ধ থাকলেও চিকিৎসা, পড়াশোনা ইত্যাদি কাজে বাংলাদেশ থেকে যাত্রী আসা যাওয়া অব্যাহত রয়েছে। 2023-24 প্রায় 3,35,000 যাত্রীর মতো এরকম ছিল। সেটা এই বছর সেটা এখন অবধি কমে 1,85,000-এর মতো এই ধরনের আছে। তো ব্যবসায় আমরা এখন অবধি প্রায় 330 কোটি ভ্যালুর আমরা দেখেছি। এই বছরের ফেব্রুয়ারি অবধি প্রায় 330 কোটি আমাদের ব্যবসা হয়েছে এই পোর্ট দিয়ে, ভ্যালু যেটা। আর মানে ইম্পোর্ট আমরা বাংলাদেশ থেকে আমদানি করেছি। আর এক্সপোর্টটা খুব একটা বেশি ছিল না। এক্সপোর্ট প্রায় 1 কোটি টাকার মতো আমরা ভ্যালুয়েশনের মালামাল গেছে এই দিক দিয়ে। এদিকটায় মোটামুটি ইম্পোর্ট এক্সপোর্ট এগুলোতে আমাদের সবকিছুই ঠিক আছে। পণ্য ও পরিষেবা কর গোয়েন্দা বিভাগ DGGI এর মহানির্দেশকের কার্যালয় অবৈধভাবে অনলাইনে বিদেশি অর্থ লেনদেনের অভিযোগে 357টি গেমিং ওয়েবসাইট ব্লক করে দিয়েছে। দেশি এবং বিদেশি উভয় অংশের প্রায় 700 জন এই ধরনের অবৈধ অর্থ লেনদেনের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। এরকম অনলাইনে বিদেশি অর্থ লেনদেনের বহু গেমিং ওয়েবসাইটের ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্থাগুলো GST রেজিস্ট্রেশন না করে অনুশাসন ও বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে GST ফাঁকি দিয়ে কাজ করছে। সম্প্রতি DGGI এর অভিযানে এই ধরনের বেআইনি কাজের সাথে জড়িত বহু সংস্থাকে ব্লক করা হয়েছে, যারা বেআইনিভাবে অর্থ সংগ্রহ করে এবং তাদের সাথে প্রায় 2000 ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে এবং এদের মাধ্যমে প্রায় 4 কোটি টাকা লেনদেন হয়েছে। এছাড়াও মন্ত্রক জানিয়েছে, অফশোর সংস্থাগুলির কিছু ওয়েবসাইটে পাওয়া UPI আইডির সাথে যুক্ত 392টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট 122 কোটি 5 লক্ষ টাকা অবৈধভাবে লেনদেন হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি T20 ক্লাব ক্রিকেটের আজ শেষ 6টি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে 2টি খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব 9 উইকেটে স্ফুলিঙ্গ ক্লাবকে এবং সংহতি ক্লাব 75 রানে চলমান সংঘকে পরাজিত করে। MBB স্টেডিয়ামে 2টি খেলায় কসমোপলিটন ক্লাব 5 রানে শতদল সংঘকে এবং মৌচাক ক্লাব 93 রানে ইউনাইটেড BSTকে হারিয়ে দেয়। এছাড়া নরসিংগড়ের PTA মাঠে 2টি খেলায় ওল্ড প্লে সেন্টার 7 উইকেটে হারভে ক্লাবকে এবং বনমালীপুর ক্রিকেট ক্লাব 21 রানে পোলস্টার ক্লাবকে পরাজিত করে।
আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, চলতি অর্থ বছরে এমজিএন রেগা প্রকল্পে রাজ্যের জন্য 1200 কোটি 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব জল দিবসে জল সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের পক্ষে ভারতের অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় রাজ্যে 2027 সালের মার্চ মাস পর্যন্ত 50,000 পরিবারকে সোলার প্ল্যান্ট স্থাপনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তীর স্মৃতি টি-20 ক্লাব ক্রিকেটের আজ শেষ 6টি খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।